কুড়িগ্রাম, মেহেরপুর ও সাতক্ষীরায় আরো ৬৭ জনকে পুশিন। সীমান্তে উত্তেজনা, পুশিন নয় সরকারিভাবে ফেরাতে ভারতের প্রতি আহ্বান। যে তোমরা প্রপার ভাবে পাঠাও, সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করি। ৬ দিনের রিমান্ডে সাবেক সংসদ সদস্য মমতাজ। কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে আনা হয় মানিকগঞ্জের আদালতে। ৩ মাস ধরে অচল অবস্থা কুয়েটে। একের পর এক আন্দোলনে শিক্ষা ব্যবস্থা বাধাগ্রস্ত। ক্লাসে ফিরতে চান সাধারণ শিক্ষার্থীরা। আজকে দিয়ে ৯৮ দিন আমাদের ক্যাম্পাসটা বন্ধ। এই বিষয়ে আসলে সেভাবে কোনো মন্ত্রণালয় বা কোনো কিছু থেকেই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সাভারের সবজি বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা। নেত্রকোনায় পরিত্যক্ত ভবনে মিলল অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ। এবং কোরবানির ঈদ ঘিরে জমে উঠেছে নোয়াখালীর হাতিয়া বাজার। প্রতি হাটে ১০ থেকে ২০ কোটি টাকার পশু বেচাকেনা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্তে ১৪ ব্যক্তিকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তাদের চেষ্টা সফল হয়নি। নোমাস ল্যান্ডে অবস্থান করছে এসব ব্যক্তি। এছাড়া সাতক্ষীরা সীমান্ত দিয়ে ২৩ জন এবং মেহেরপুর দিয়ে আরও ৩০ জনকে পুশিন করে বিএসএফ। এসব ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এদিকে অবৈধভাবে পুশিন না করে ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সহকর্মীদের তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে ১৪ ব্যক্তিকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এদের মধ্যে ৯ জন পুরুষ ও ৫ জন নারী। মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইবাড়ি সীমান্তের ১০৬৭ নম্বর সীমানা পিলার এলাকায় নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে। পরে পুশিন ঠেকাতে বাধা দেয় বিজিবি। ২৩ মে আমার লই আইলো এসপি অফিসে, রাতটা থানা থেকে এসপি অফিসে লই আইলো। আনার পরে আবার এসপি অফিসে তো করলো কি ডিটেনশন ক্যাম্পে পাঠাইলো। হঠাৎ কালকা করলো কি ডিটেনশন ক্যাম্পে তো আমার লই আইলো। এই যে এখানে গেটটার নাম কি আমি তো চিনি না, এই গেটের মধ্যে লই আইলো। আন্না পরে ফজর নামাজের আগে এখানে আমার লগে সাথী ভাই ১৪ জন মিলে এখানে পার করে দিচ্ছে। বৈধভাবে পুশিং করে এখানে বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লঞ্চে নিয়ে যায়। সেখানে তারা অবস্থান করতেছে, কিন্তু তাদের সাথে কথা বলে জানা গেল তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে, তাদেরকেও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ৬টার দিকে বিএসএফ ককটেল বিস্ফোরণ ঘটায়। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখা দেয়। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ বাংলাভাষী নাগরিককে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে ২৩ ব্যক্তিকে আটক করে কুশখালী এলাকায় হেফাজতে রেখেছে বিজিবি। মেহেরপুরের সীমান্ত দিয়েও ৩০ জনকে পুশিন করেছে বিএসএফ। মঙ্গলবার রাতের আধারে মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে এ ঘটনা ঘটে। এদিকে ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার রাজশাহীতে ১৪তম ডেপুটি জেলার ৬২তম ব্যাচ কারারক্ষী ও নারী কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে, ওইটার ভাবে পাঠাই। বাট ওনারা এটা করতেছে না। বাট এই জন্য আমরা তাদেরকে বলতেছি যে তোমরা প্রপার ভাবে পাঠাও, সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের নিরাপত্তার কোনো অভাব নেই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সবসময় প্রস্তুত। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। হাজিরা শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের সিঙ্গারায় দায়ের করা হত্যা মামলায় ৪ দিন এবং হরিরামপুরে দায়ের করা নাশকতার মামলায় আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ আদালতে হাজিরের পর এই আদেশ দেন বিচারক। এর আগে সকাল ৮:৩০টার দিকে কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয় তাকে।
2013 সালের হরতালের সময় সিঙ্গারের গোবিন্দল এলাকায় পুলিশের গুলিতে 4 জন নিহত হন। 2024 সালের 25 অক্টোবর নিহতদের একজনের স্বজন মজনু মোল্লা মমতাজকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। এছাড়া হরিরামপুরে হামলা ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন। রাজশাহী নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন থিম ওমর প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে আগুন দেখতে পান স্থানীয়রা। জানা যায় 7 তলার খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এখন পর্যন্ত 2 জনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। এক ভিডিওতে দেখা গেছে এ সময় সিলিন্ডার ব্লাস্ট হয়ে অনেক দূরে উড়ে গিয়ে পড়েছে। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় শ্বাসরুদ্ধকর অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন, 10 রাউন্ড গুলি সহ সুব্রত বাইনের অন্যতম সহযোগী মোল্লা মাসুদকেও গ্রেফতার করা হয়। একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন আগে মোহাম্মদ শাহিন নামে এক ব্যক্তি 3 তলা বিশিষ্ট ছাত্রাবাসের নিচতলার একটি কক্ষ ভাড়া নেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্রাবাসের ওই কক্ষ থেকেই সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয়। সুব্রত বাইনের বিরুদ্ধে 30টি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। তিনি ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী। আটকের পর তাকে ঢাকায় আনা হয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। দর্শক, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের গ্রেফতার নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিদ হাসান। সুব্রত বাইনের গ্রেফতার নিয়ে আপনি কি তথ্য পেয়েছেন এবং এই বিষয়ে স্থানীয়রা বা কি বলছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো আমি রয়েছি কালীশঙ্করপুর এলাকার। আসলে আমার পিছনে যে বিল্ডিংটা আপনি দেখছেন, এই বিল্ডিংয়ে কিন্তু আজকে ভোর 5টা থেকে 8টা পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে এবং এই 3 তলা যে ছাত্রাবাসটি, এই ছাত্রাবাসের নিচতলায় থেকে কিন্তু যে শীর্ষ সন্ত্রাসী দেশের সুব্রত বাইন এবং তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা স্থানীয়দের মাধ্যমে কথা বলে জেনেছি, তারা যেটি বলছে যে সেনাবাহিনীর 18 থেকে 20 জনের একটি চৌকস দল কিন্তু প্রথমে 5টা থেকে অভিযান শুরু করে। এই অভিযান শুরু করার সময় কিন্তু পুরো এলাকায় তারা কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করে এবং পুরো বাড়িটি ঘিরে ফেলে সেনাবাহিনীর যে চৌকস দল ঢাকা থেকে আসে সেটি। এর পরবর্তীতেই কিন্তু তারা পুরো ছাত্রাবাসটি তল্লাশি চালায় এবং আমরা স্থানীয় এবং এই ছাত্রাবাসের যারা প্রত্যক্ষদর্শী রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে, প্রথমে সেনাবাহিনী কিন্তু তাদের নিয়ে একটি কক্ষে রাখে এবং তাদের সেফ জোনে নিয়ে যায় এবং তারপরই কিন্তু নিচতলায় যে দেশের শীর্ষ যে সন্ত্রাসী সুব্রত বাইন তাকে কিন্তু সেনাবাহিনী গ্রেপ্তার করে এবং এ সময় কিন্তু প্রত্যক্ষদর্শীরা যেটি জানাচ্ছে 2 রাউন্ড এবং এখানে 2টি অস্ত্র পাওয়া যায় এবং এখানে 4 রাউন্ড গুলি পাওয়া যায়। এছাড়াও কিন্তু এখানে অনেক কিছুই জিনিসপত্র পাওয়া গেছে বলে যারা প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় যারা রয়েছে তারা আমাদের জানিয়েছে। আসলে আমার সাথে একজন স্থানীয় রয়েছে, আমি প্রত্যক্ষদর্শী রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আমরা জানি যে আজকে আপনারা যেটি বলছিলেন, আমরা শুনছিলাম যে আজ ভোর 5টা থেকে 8টা পর্যন্ত দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগীকে এই মেস থেকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আসলে আপনারা কি জানেন, কিভাবে অভিযানটি পরিচালনা হলো এবং আপনারা কি দেখলেন? আমরা আসলে প্রতিদিনের ন্যায় ঘুমিয়েছিলাম। প্রায় 5টা 20 বাজে তখন হঠাৎ করে আমার রুমে শব্দ হয়। আমাকে দরজাটা খুলতে বলে, মানে খুবই উদ্ভট টাইপের শব্দ। তো আমি ভাবছি যে আমার কোনো ছোট ভাই হয়তো ডাকছে, কোনো প্রবলেম। আমি দরজাটা খোলা মাত্রই দেখি যে সেনাবাহিনীর সদস্য আমাকে বলছে হ্যান্ডস আপ। আমি সঙ্গে সঙ্গে হাতটা উত্তোলন করছি এবং বসে পড়ছি। আমি অনেক ভয় পাইছি তাৎক্ষণিকভাবে। আমার আরও যারা আমরা ওই ফ্লোরে ছিলাম তাদেরকেও সেমভাবে বের করে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে বলা হয়েছে যে এখানে আমরা একটা অভিযানে এসেছি, এই অভিযানে খুবই গুরুত্বপূর্ণ, এখানে শীর্ষ সন্ত্রাসী একজন অবস্থান করতেছে এই জায়গায়। তো আমরা সেটা জানার পর অনেক বেশি আরও নার্ভাস হয়ে যাই যে হাউ ক্যান ইট পসিবল দ্যাট, এখানে কিভাবে এটা সম্ভব, আমরা তো সবাই এখানে স্টুডেন্ট। তো পরবর্তীতে ওনারা আমাদেরকে বেশ কিছু জিজ্ঞাসা করে যে এখানে আসলে আপনারা থাকেন না অন্য
অন্য কেউ থাকে। তখন আমি বলি যে আসলে আজ থেকে 1.5 মাস আগে আমরা আমাদের পাশের যে এক আঙ্কেল আছে ওনাকে হচ্ছে আমরা এই আমাদের নিচ ফ্লোরটা ভাড়া দিয়েছিলাম। তো বলতেছে কি জন্য ভাড়া দিয়েছেন? বললাম যে এখানে ভাড়া দিয়েছিলাম হচ্ছে। আসলে এই সময় কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আপনারা জানেন? আমরা দেখেছি আমাদেরকে যখন সেনাবাহিনী ছেড়ে দেয় যে ইয়ে থেকে, তখন আমরা দেখতে পাই যে ভিতর থেকে 2 জনকে মানে হাত বাঁধা অবস্থায় বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। একজন লুঙ্গি পরিত এবং একজন প্যান্ট পরিত অবস্থায় তারা ছিল। সাথে কি কোনো অস্ত্র বা অন্য কোনো জিনিস পাওয়া গেছিল? এইগুলো আমরা দেখতে পাই নাই, তবে আমরা যতটুকু শুনেছি এখান থেকে নাকি ওই 2-3টা আর্মস এবং আরো আনুষঙ্গিক ওনাদের যে সরঞ্জাম ছিল সেগুলো নাকি উদ্ধার করা হয়েছে। এগুলো আমরা দেখতে পাই। যেমনটি শুনছিলেন, তো আসলে 5টা থেকে যে সকাল 8টা পর্যন্ত এই কালীশঙ্করপুরের যে 3তলা বিশিষ্ট যে মেসটি আপনি দেখছেন, এই মেসের নিচতলা থেকেই কিন্তু দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার যে সহযোগী মোল্লা মাসুদকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, তারা কিন্তু আমাদের একটি বিষয় জানিয়েছে, এখানে কিন্তু 1.5 মাস অর্থাৎ 1.5 মাস আগে কিন্তু এখানে একটা আত্মীয় পরিচয় দিয়ে কিন্তু এই বাসাটি ভাড়া নেওয়া হয় এবং সেখানে কিন্তু তারা আত্মগোপনে ছিল এবং মাঝে মাঝে এখান থেকে একজন করে বেরোতো খাওয়ার জন্য এবং তারা কিন্তু তাদের নিয়মিত যে কার্যক্রম সেগুলো পরিচালনা করে আসতো। আসলে এই ঘটনায় কিন্তু একেবারে এলাকা জুড়ে, স্থানীয় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। আসলে তারা জানতেও না যে দীর্ঘদিন ধরে দেশের যে শীর্ষ একজন সন্ত্রাসী এই বাসায় আত্মগোপনে ছিল। এরপর থেকে আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, এলাকায় কিন্তু একটি চাপা আতঙ্ক বিরাজ করছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। তো তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেফতার হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলন করছে প্রেস উইং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা ইনিশিয়েটিভ আছে, সেই অনুযায়ী তারা এই জায়গাটা, এই মাতার বাড়ির ব্যাপারে বা এখানে ইনভেস্টমেন্টের ব্যাপারে তাদের ইন্টারেস্টটা সবসময় ছিল এবং এটাকে আরো যাতে ডিপেন্ড হয়, আরো যাতে তাদের সমস্ত বড় বড় কোম্পানিকে যাতে বাংলাদেশে এনে তাদের ইনভেস্টমেন্ট করা যায়, সেই জন্য এই পুরো ট্যুরে এই ফোকাসটা থাকবে। মাতার বাড়ি ঘিরে আরো মানে পুরো এটার সাথে মাতার বাড়ি যখন ডেভেলপ হবে, এট দ্য সেম টাইম সিঙ্গাপুর কক্সবাজারও ডেভেলপমেন্ট হবে। কক্সবাজার অলরেডি দেখেছেন যে আমাদের গভর্নমেন্ট খুব দ্রুত কক্সবাজারের এয়ারপোর্টটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সফর্ম করছে, যাতে যারা ইনভেস্টর তারা বাংলাদেশে সরাসরি কক্সবাজারে এসে নামবেন, নেমে তারা মাতার বাড়ি বা মিডি যে এরিয়া সেখানে এসে তাদের জায়গায় চলে যে আবার মানে তাকে চিটাগাং বা ঢাকায় আসতে হবে না, উনি সরাসরি অপারেট করবেন কক্সবাজার থেকে। তো এটা আমরা এই ধরনের একটা প্ল্যান আছে। তো সেই জন্য বিশাল ইনভেস্টমেন্ট দরকার। সেই ইনভেস্টমেন্টের জন্য উনি জাপানিজ কর্তৃপক্ষের সাথে, জাপানিজ বড় বড় লেন্ডিং এজেন্সির সাথে এবং জাপানিজ বড় ইনভেস্টরদের সাথে উনি কথা বলবেন। এটা একটা বড় এই ট্যুরের ইয়ে। আর এখানে বাইলেটারাল বিষয় যেটা আছে যে আমরা এক্সপেক্ট করছি বিটুইন 500 থেকে 750 মিলিয়ন ডলার বা আপ টু $1 বিলিয়ন মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে। তার মধ্যে প্রায় $500 মিলিয়ন মতো হবে বাজেট সাপোর্ট, $500 মিলিয়ন মতো হবে বাজেট সাপোর্ট। তো এইটা এই পুরো, এছাড়া উনি একটা ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড পাবেন, আরো কিছু কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে জাপানের। এটাই ছিল। আর আমাদের জুলাই যে শহীদদের বিষয়ে একটা আপডেট আছে, সেটা আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলছেন। প্রধান উপদেষ্টা জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলন করছে প্রেস উইং। আমরা সরাসরি ছিলাম সেখানে। সাভারে ছুরিকাঘাতে একজন ও মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। আর নেত্রকোনার মোহনগঞ্জে অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাভারে দুর্জয় মিয়া নামে এক সবজি বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে কোটবাড়ি মহল্লা থেকে মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিকে পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরের শিবচরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন হামলায় আহত যুবক ইবনে সামাদ 21 দিন পর মঙ্গলবার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া সকালে নেত্রকোনার মোহনগঞ্জের পরিত্যক্ত ভবনের কক্ষ থেকে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে সারি সারি ট্রাক
দাঁড় করিয়ে লোড আনলোড করা হচ্ছে বালু। গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা, দোকানপাট এবং 3 চাকার অটোরিকশার অবাধ চলাচল। এতে প্রায় যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে ঈদে এ ভোগান্তি বাড়ে কয়েক গুণ। তাই ঈদ সামনে রেখে পরিবহন চালকরা ভোগান্তির আশঙ্কা করলেও সমাধানে সব প্রস্তুতির কথা জানায় পুলিশ। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকার প্রায় 1 কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে এভাবেই সারি সারি ট্রাক দাঁড় করিয়ে লোড আনলোড করা হচ্ছে বালু, আর এতে বিঘ্ন ঘটছে গাড়ি চলাচলে। এছাড়া বৈলর, ত্রিশাল, বাঘামারা, ভরাডোবা, ভালুকা, হবিরবাড়ি, সিট স্টোর, মাস্টার বাড়ি এবং জয়নাবাজার সহ কমপক্ষে 15টি স্থানে গড়ে উঠেছে অবৈধ অটোরিকশার স্ট্যান্ড। এতে প্রতিনিয়তই এসব স্থানে পোহাতে হচ্ছে যানজটের ভোগান্তি। বাসের সাথে পাল্লা দিয়ে মহাসড়কে অটোরিকশা চলাচল বৃদ্ধিও প্রকট করেছে যানজট। অটোমোটো যদি রোডের মধ্যে কম থাকে তাহলে যানজট কম হবো। বড় গাড়ি তো ভালো লাগে দাম, সিএনজি রাস্তা খালি ছোট গাড়ি যে হুদাই দুষ দেয়। ছোট গাড়ি, মাহিন্দা গাড়ি, সিএনজি গাড়ি, প্রচুর গাড়ি, 4 মিনিটের গাড়ি এলে মুড়ের মধ্যে জাম বাঁচতো না। যদিও প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আগের মতো আর মহাসড়কের পাশে ট্রাক রেখে বালু লোড আনলোড করা হচ্ছে না বলে দাবি ট্রাক চালকদের। সমস্যা সমাধানে ট্রাক স্ট্যান্ড নির্মাণেরও দাবি জানান তারা। না, আমাদের এখানে এখন কিন্তু রুট আনলোড করা হয় না, আমরা রুটের মধ্যে গাড়ি এখন রাখি না। মানে অভিযান আসছিল, অভিযানের পরে এখন আর আমরা কিন্তু গাড়ি রাখি না। রমজানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এনে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে রাস্তার পাশে আমরা গাড়ি রাখি না। আমাদের যদি একটা স্ট্যান্ডের ব্যবস্থা হইতো কর্তৃপক্ষের কাছে বলি, তাহলে অন্তত আমাদের জন্য ভালো হতো। আমরা গরিব মানুষ, আমরা যাবো কোথায়? ঈদে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর সহ 6 জেলার মানুষের চাপ বাড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। নাগরিক নেতারা বলছেন, প্রশাসন কঠোর না হলে এবার ঈদে ভোগান্তি পোহাতে হবে ঘরমুখো মানুষকে। তবে যানজট নিরসনে তৎপরতা বৃদ্ধির কথা জানায় পুলিশ। এই ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে হবে, প্রশাসনকে এক্ষেত্রে নজর রাখতে হবে এবং ট্রাফিক যে আইন আছে সেটা কঠোরভাবে মেনে চলার জন্য উদ্বুদ্ধ করতে হবে। আমাদের পুলিশের যে রেগুলার ডেপ্লয়মেন্ট ঈদে আমরা করে থাকি, সেই ডেপ্লয়মেন্টটাকেও আমরা ঢেলে সাজিয়েছি। কোথায় কোথায় পুলিশ দায়িত্ব পালন করলে যানজট নিরসন হবে সেগুলো। সম্মিলিত প্রচেষ্টায় ঈদযাত্রা নির্বিঘ্নের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নরসিংদীতে ছেলের শাবলের আঘাতে পিতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 2:30টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন ছেলে মনির হোসেন সহ দোচালায় একটি ঘরে বসবাস করতেন কবির হোসেন। রাত 2:30টার দিকে হঠাৎ শাবল দিয়ে মনির তার ঘুমন্ত বাবাকে উপর্যুপরি আঘাত করে জখম করে। ঘটনাস্থলেই কবিরের মৃত্যু হয়। এক পর্যায়ে এলাকার লোকজন মিলে মনিরকে আটক করে হাত পা বেঁধে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মনির হোসেনকে আটক করে নিয়ে যায়। লালমনিরহাট সদরের কুলাঘাট ইউনিয়নের সরেয়ারতল ঘাটের বাঁশের সাঁকো দিয়ে চলাচল করেন নদীর 2 পাড়ের প্রায় 20,000 মানুষ। বর্ষায় নৌকায় পারাপারের একমাত্র ভরসা। একটি সেতুর অভাবে শিক্ষা ও স্বাস্থ্য সেবা পেতে নানা ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। জামাল বাদশা রিপোর্ট। জনপ্রতিনিধি আসে যায়, বদলায় না লালমনিরহাট সদরের কুলাঘাট ইউনিয়নের রত্নাই নদীর সরেয়ারতল ঘাটের বাঁশের সাঁকো। 1971 সালের পর থেকে এখন পর্যন্ত এভাবেই চলাচল করছেন নদীর 2 তীরের 8 গ্রামের 20,000 মানুষ। বর্ষায় অবস্থা আরও খারাপ হয়, ডুবে যায় বাঁশের সাঁকোটি। নৌকাই তখন হয়ে ওঠে একমাত্র ভরসা। পারাপাড়ি খুব অসুবিধা, এই ব্রিজটা খুব দরকার আমার। বর্ষার সময় অনেক কষ্ট হয়ে যায়, এখন বন্যা এলাকা, এখন যাতায়াত খুব কষ্ট, ঘুরে নিয়ে পার হয়ে যায়, কলা গাছ কোথায় পাই না পাই। আমাদের যখন বর্ষা মৌসুম আসে তখন সম্পূর্ণ নদীটা ভরাট থাকে, সেই সময় নৌকার ব্যবস্থা থাকে। একবার যদি আমরা ঘাট মিস করি তখন আমাদের আধা ঘন্টা বা 45 মিনিট আমাদের অপেক্ষা করতে হয়। একটি সেতুর অভাবে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পেতে নানা ঝক্কি পোহাতে হয় স্থানীয়দের। একের পর এক মানুষ খালি আমার কয়া যায়, ভোট নিয়ে যায়, আর ব্রিজ তো পাইয়ে না। ভাই, আমি এখানে ছোট থেকে দেখে আসতেছি, সরকার অনেক যায়, অনেক আসে, অনেকেই কথা দেয় ব্রিজ হবে এখানে, কিন্তু আসলে ব্রিজ এখানে হচ্ছে না। মসজিদ আছে উপরে, নামাজ পড়তে যাওয়া লাগে,
মানে সবাই মতন আমরা যাইতেই পারি না, এত কষ্ট আমাদের, এই দীর্ঘদিন ধরে আমরা এই কষ্টের মধ্যে ভুগতেছি। তবে এলজিইডির কর্মকর্তারা জানান শরিয়ারতল ঘাটে সেতু নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি চলছে। 100 মিটারের বেশি দৈর্ঘ্যের সেতুর পরিকল্পনা রয়েছে তাদের। যেহেতু 100 মিটারের বেশি ব্রিজের দৈর্ঘ্য হবে, ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, ওইটার আওতায় আমাদের অলরেডি সয়েল টেস্ট, টপোগ্রাফিক্যাল সার্ভে হবে। ফিজিবিলিটি স্টাডি সম্পূর্ণ হওয়ার পরে এটা সরকার তখন ইনভেস্টমেন্ট প্রকল্প অর্থাৎ মূল প্রকল্প তখন গ্রহণ করে কাজটা বাস্তবায়নের পদক্ষেপ নেবে। প্রতি মুহূর্তে ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিচ্ছেন দুই পারের মানুষ। তাদের একটাই দাবি, একটি স্থায়ী পাকা সেতু। জামাল বাদশাহ, দেশ টিভি, লালমনিরহাট। সুন্দরবন থেকে হরিণের চামড়া ও মাথাসহ আটক 2 শিকারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিলাস মণ্ডল এ আদেশ দেন। জানা যায়, সোমবার সকালে কোকিলমণি টহল ফাঁড়ি সংলগ্ন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে কাঁকড়া আহরণ করছিলেন মামুন ও রহিম নামের 2 ব্যক্তি। বনরক্ষীরা ওই 2 ব্যক্তিকে আটক করেন। ঘটনাস্থলে থাকা 2টি নৌকা তল্লাশি করে 40 কেজি কাঁকড়া, 21টি চারু, সোলার প্যানেল, একটি হরিণের চামড়া ও 3টি শিংওয়ালা হরিণের মাথা উদ্ধার করা হয়। বন বিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। 2টা মাথা সহ চামড়া সহ 2টা আমরা পেয়েছি, আমাদের টিম পেয়েছে এবং তাদেরকে আমরা সোপর্দ করেছি কোর্টে। আমাদের যে জিনিসটা আমরা অবজার্ভ করছি, আসলে তারা কিন্তু একটু বোধহয় ভীত সন্ত্রস্ত থাকছে এবং তারা সরাসরি তুলে আমাদেরকে দিচ্ছে না। তবে ভালো কাজটি যেটি করছে, তারা কিন্তু আমাদের অনেকগুলো ইনফরমেশন দিচ্ছে। এটি আমাদের জন্য অনেক পজিটিভ সাইড। নোয়াখালীর ঐতিহ্যবাহী হাতিয়া বাজার পশুর হাট এখন স্থানীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। প্রতি সপ্তাহে 2 বার বসে এই পশুর হাট। কোরবানির ঈদ ঘিরে জমজমাটি এই হাট। প্রতি হাটে প্রায় 10 থেকে 20 কোটি টাকার গরু বেচাকেনা হয়। সহকর্মী মাওলা সুজনের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী পশুর হাট হাতিয়া বাজার। প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার বসে এই হাট, যা এখন আসন্ন ঈদ ঘিরে আরও জমজমাট। প্রতি বাজারের তারিখে প্রায় 10 থেকে 20 কোটি টাকার গরু বেচাকেনা হয় এই হাটে। হাসিল মাত্র 500 টাকা। দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারা এখানে আসেন গরু কিনতে। তাই হাটটি স্থানীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে পরিণত হয়েছে। এই বাজারে প্রতি বাজারে 10, 15, 20 কোটি টাকা এভারেজে গরু বিক্রি হয়। হাসিল তো আমরা 500 টাকা করি, তো 5 লাখ, 6 লাখ, 7 লাখ এটা হয়। 30 বছরের আগের থেকেই গরু বাজারের পরিচিত। বৃহত্তম নোয়াখালীর মধ্যে সবচেয়ে বড় বাজার আমাদের হাতিয়া বাজার গরু। ভাই, আমরা এই হাটে প্রতি সপ্তাহে আসি। প্রতি সপ্তাহে আমরা প্যাকেট এখান থেকে মাল নিয়ে যাই, 1 গাড়ি করে মাল নিয়ে যাই। এখানে মোটামুটি একটা রিজনেবল প্রাইস আছে, বুঝছেন? আমি চট্টগ্রাম পটিয়া থেকে আসছি। জি ভাই, আমি কুমিল্লা লাকসাম থেকে আসছি। আমি আজকে 28টা গরু কিনছি। এখানে যাতায়াতের ব্যবস্থা অনেক ভালো। গরুর দামও মানে অন্যান্য বাজার থেকে অনেক কম, মানে অন্যান্য বাজার থেকে একটু কম আছে। বাজারে নিরাপত্তা ব্যবস্থাও ভালো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এখানে অনেক দূর দূরান্ত, সেই কুমিল্লা, লাকসাম, চট্টগ্রাম, আপনার ফেনী, রামগঞ্জ, লক্ষ্মীপুর থেকে অনেক বড় বড় ব্যাপারী আসেন। ইনশাল্লাহ ভাই, আমি 22টা গরু আনছি, বিক্রি করার জন্য 4টা বেচছি আলহামদুলিল্লাহ। আমাদের বাজার ইনশাল্লাহ মাল আছে, উচ্ছৃঙ্খলা নাই, বেচাকেনা শান্তিমতো আছে, বেচাকেনা হচ্ছে ইনশাল্লাহ। এবার নোয়াখালীতে কোরবানির ঈদে গরুর চাহিদা প্রায় 1.5 লাখ, কিন্তু মজুদ আছে 1,64,000। প্রায় 14,000-এরও বেশি উদ্ধৃত আছে বলে জানান এ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের নোয়াখালীতে যে কোরবানিদের গরুর চাহিদা প্রায় 1.5 লক্ষ, কিন্তু আমাদের 1,64,000, প্রায় 14,000 গরু আমাদের উদ্বৃত্ত আছে, যেগুলি হয়তো পার্শ্ববর্তী জেলা বা অন্য কোনো উপজেলায় যাবে। নোয়াখালীতে হাতিয়া বাজার সহ এবার স্থায়ী গরু বাজার রয়েছে 63টি। এছাড়া ঈদ উপলক্ষে অস্থায়ী গরুর বাজার রয়েছে 113টি। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুড়িগ্রামে বেচাকেনা জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলোতে। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল রানা। জুয়েল, কেমন দেখছেন ক্রেতা বিক্রেতার ভিড় এবং বেচাকেনা কেমন চলছে পশুর হাটে, আমাদেরকে জানাবেন।
তো আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে কুড়িগ্রাম 16টি নদ নদী বেষ্টিত একটি জেলা। এই 16 নদ নদীর অববাহিকায় কিন্তু চর, দ্বীপচর, অসংখ্য চর দ্বীপচর রয়েছে। এখানকার যারা চরের মানুষ রয়েছে তারা কিন্তু এই কোরবানির ঈদকে ঘিরেই কিন্তু তারা হচ্ছে তাদের যে গবাদি পশু সেগুলো আসলে পালন করে। এই ঈদকে ঘিরেই কিন্তু তারা হচ্ছে তাদের যে গবাদি পশু সেগুলো আসলে নিয়ে আসেন আসলে বিক্রি করতে। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সদর উপজেলার ঐতিহ্যবাহী একটি হাট, যাত্রাপুর হাট। এখানে কিন্তু এটি আসলে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় আসলে অবস্থিত। এখানে আমরা দেখেছি সকাল থেকে চরের যে মানুষজন রয়েছে তারা কিন্তু তাদের যে নৌকা যোগে অসংখ্য গরু আসলে এই হাটে নিয়ে এসেছে। আমরা কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা হচ্ছে নিয়ে এসেছেন গরুগুলো, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এবছর কিন্তু তারা ক্রেতা পাচ্ছেন না, যার ফলে কিন্তু তারা যে হতাশার কথা সেটা বলছেন। এছাড়াও কিন্তু আপনাকে জানিয়ে রাখি, আমি এখানকার যারা গরু ব্যবসায়ী তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তাদের যে আরেকটি বিষয় তারা আমাকে জানিয়েছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যে ব্যবসায়ীরা এবং মানুষজন আসেন এই হাটে গরু কিনতে, তেমনটা কিন্তু এবার হচ্ছে না, যার ফলে কিন্তু তারা অনেকটা হতাশ। তারপরে তারা বলছেন যেহেতু এখনো সময় রয়েছে, তারা আশা করছেন যে তাদের যে কোরবানির পশু সেটি কিন্তু তারা বিক্রি করতে পারবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন রয়েছে, এই হাট সংশ্লিষ্ট একজন রয়েছেন। একটু বলবেন যে হাটের যে ব্যবস্থাপনা সব মিলে কেমন হচ্ছে এবার? আমাদের যাত্রাপুর হাট ঐতিহ্যবাহী প্রসিদ্ধ হাট। এই হাটে ব্যবস্থাপনা যদি বলতে চাই তাহলে এখানে খুব সুন্দর পরিবেশে আমরা এখানে হাটের ব্যবস্থাপনা রেখেছি। এখানে প্রশাসনিকভাবে যথেষ্ট নজরদারি আছে। ইউনো সাহেব সহ প্রশাসনের সবাই এখানে নজরদারি রাখেন, মাঝে মধ্যে উনিও আসেন। পাশাপাশি আমাদের হাট ইজারাদারের পক্ষ থেকে আমরা সবাই সংশ্লিষ্ট যারা আছি তারা সবাই মনিটরিং করতেছি, মানে আপনার রোগা গরু যেন এখানে বিক্রি না হয়, তারপরে জালনোর যেন কোনো রকম কেউ দিতে না পারে সে ব্যাপারে পাশাপাশি প্রাণী সম্পদ অফিস থেকে সর্বদাই তদারকি হচ্ছে যাতে করে মানে রোগা গরু এখানে বিক্রি না হয়, এই জন্য ব্যবস্থা আছে। আমরা এভাবেই রাখতেছি যাতে করে কোনো রকমের কোনো পাইকারের অসুবিধা না হয় বা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আইনের কোনো ব্যত্যয় না ঘটে, এজন্য আমরা সদা সর্বদা সচেষ্ট আছি আর কি। তো আপনাকে জানিয়ে রাখি, আমি এই বিষয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এবছর কিন্তু কোরবানির চাহিদা জেলায় হচ্ছে 2,22,000 প্রায় যে বিভিন্ন গবাদি পশু রয়েছে, কিন্তু তাদের মজুত রয়েছে 2,80,000-এর উপর। এছাড়াও আপনাকে যদি আরেকটু দেখাই যে এই হাটটি কিন্তু ব্রহ্মপুত্র নদের আসলে তীরে, যার ফলে কিন্তু এখানকার যে বিভিন্ন যে গবাদি পশুগুলো এগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু আসলে চরের পালিত হয়, যার ফলে কিন্তু চরের মানুষ এই গবাদি পশু বিক্রি করেই কিন্তু তারা আসলে তাদের জীবিকা নির্বাহ করে। বেশিরভাগ মানুষই কিন্তু এই গবাদি পশু এই চরে পালন করে। এছাড়াও আমি প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তাদের যে এছাড়া আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই জেলায় কিন্তু এই ঈদকে ঘিরে 29টি হাট স্থায়ী এবং অস্থায়ীভাবে জেলার 9টি উপজেলায় পরিচালিত হচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে যে তাদের যে মেডিকেল টিম সেগুলো কিন্তু বাজার মনিটরিং করছে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে কোরবানির পশুর হাট নিয়ে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুয়েল রানা। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।